ঠাম্মির ঘরটা দোতলার পূব দিকে, সব থেকে বড় আর ভালো ঘর। প্রচুর আলো হাওয়া খেলে। ঘরের এক কোণে গৃহদেবতা বাসুদেবের আসন, অন্য কোণে ঠাম্মির বিছানা। দাদু মারা যাবার পর থেকেই ঠাম্মি ওই ঘরে আশ্রয় নিয়েছেন। ঘরটাতে ঢুকলেই ফুল আর চন্দনের গন্ধে মন ভরে যায়। পবিত্র এক অনুভূতি হয়। তবে ওই ঘরে যে কেউ যখন তখন ঢুকে পড়তে পারে না। ঠাম্মির কড়া বারণ। ভালো করে হাত পা মুখ ধুয়ে কাপড় পাল্টে তবেই ঢোকার পারমিশন মেলে। বাসি কাপড়ে তার ঘরে ঢোকা মানা। এই নিয়ম বাড়ির সবার জন্য প্রযোজ্য, বাইরের লোকের জন্য তো বটেই। বাইরের কেউ না জেনে ওই ঘরে ঢুকে পড়লে গোবর জল ছড়িয়ে মুছে পবিত্র করে দিতে হয়। মানুষের ছোঁয়ায় ঘর কি করে অপবিত্র হয় বুঝতে পারি না। কত করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কে শোনে কার কথা? ঠাম্মির মতো সূচিবায়ুগ্রস্ত মানুষ দুটি দেখিনি। দিনে অনেকবার স্নান করা তার বাঁধা ধরা নিয়ম। সকলের ছোঁয়া বাঁচাতেই আলাদা এই ঘর বেছে নিয়েছেন দাদু চলে যাওয়ার পর। এই নিয়ে ঠাম্মির সাথে আমার নিত্য অশান্তি। রাগ করে বলি, নিজেকে ছাড়া বাকি সবাইকে অস্পৃশ্য ভাবার কারণ কি? তুমি কি মনে করো তুমি একাই শুচি আর পবিত্র, বাকি সবাই অশুচি? বেশি কথা কইস না। এই দিনে ছোড়া, তুই শুচি অশুচির কি বুঝস? ঠাম্মি চেঁচাই। সেই দেশভাগের পর কবে এদেশে এসে বাসা বেঁধেছেন, এতদিনেও ঠাম্মি পূর্ববঙ্গীয় টানে কথা বলা ছাড়েনি। আমার প্রায়ই মনে হয় ঠাম্মি খুবই একগুঁয়ে স্বভাবের মানুষ। নিজে যেটা ঠিক মনে করবে সেটাকেই আঁকড়ে ধরে থাকবে, কারো কথায় কানে তুলবে না। ঠাম্মির জন্য কোনো কাজের লোক টেকে না আমাদের বাড়িতে। মা একা কত সামলাবে? কাজের লোকের সঙ্গে নিত্য খিটখিট করা ঠাম্মির রোজকার রুটিন। খুঁজে খুঁজে তাদের দোষ বের করবেন তিনি। মেজে দেওয়া বাসনগুলোতেও খুঁজে খুঁজে শোকরি বের করে ফেলেন। ফলে ধোয়া বাসনগুলো আবার ধুয়ে দিতে হয়। মুছে দেওয়া ঘরেও তিনি দিব্য দৃষ্টিতে ময়লা দেখতে পান। কাজেই ঘরও ৩-৪ বার করে মুছতে হয়। ওনার ঘরে ঢোকার আগে কাপড় পাল্টাতে হয় বারবার। তারা যখন ঘর মোছে, ঠাম্মি কড়া দৃষ্টিতে লক্ষ্য রাখেন যাতে ওরা বিছানা ছুঁয়ে না দেয়। ভুল করে ছুঁয়ে দিলেই শুরু হয় চিল চিৎকার। এরকম ঝামেলায় কি কাজের মানুষ টেকে? মায়ের অনেক অনুরোধে মালতীদি এত ঝামেলা সয়েও বেশ কিছুদিন টিকেছিল, কিন্তু কত সহ্য করবে? আজ তাই জবাব দিয়ে গেছে। মায়ের কাতর মিনতিও গলাতে পারেনি ওকে। একটা কাজের লোক না হলেই নয় আমাদের। একা ঠাম্মির জন্যই কত কাজ। ঠাম্মিকে কে বোঝাবে আজকাল কাজের লোক পাওয়া কত মুশকিল? তার বাতিকে জ্বালায় যে কাজের লোক টেকে না, সেটা তিনি বোঝেন না। ঠাম্মির সঙ্গে বোঝাপড়া করতেই হবে। মাথাটা গরম হয়ে আছে আজ। ইচ্ছে করে কাপড় না পাল্টে সোজা তার ঘরে ঢুকে পড়লাম। টের পেয়েই তেড়ে এলেন তিনি। গাল পাড়তে থাকলেন আমায়। আমি ঠান্ডা গলায় বললাম, এখন থেকে প্রতিদিন তোমার ঘরে এভাবেই ঢুকব। দেখি কোন মহাভারত অশুদ্ধ হয়। দিল রে, সব শেষ কইরা দিল, সব কিছু অসুচি কইরা দিল ছোঁড়া। কি অসুচি? কিসের অসুচি? আমার ছোঁয়া অসুচি? তোমার মনটাই অসুচি।
তাই তো সবাইকে অসুচি মনে করো। প্রচণ্ড রাগে গলা কাঁপছে আমার। কাপড় না পাল্টায় আমার ঘরে ঢুকস, আবার বড় বড় কথা কস। কত বড় সর্বনাশ করছস আমার। বেশ করেছি, তোমার বাতিকার সহ্য করব না। কাল ঘুম থেকে উঠেই বাসি কাপড়ে আবার ঢুকবো তোমার ঘরে। দেখি কি করতে পারো। আমি জামু গিয়া, এইখানে আর থাকুম না। ঠাম্মি চেঁচাই। কোথায় যাবে? বড় ছেলে নাকি মেজ ছেলের কাছে? তোমার স্বভাবের জন্য কেউ জায়গা দেবে না তোমায়। গিয়ে দেখো একবার। চেঁচামেচিতে মা ছুটে আসে। আমাকে টেনে নিয়ে যায় মা। কেন বুড়ো মানুষটার সাথে এরকম করিস? কেন করব না? ঠাম্মি বুঝুক, জামা কাপড় না পাল্টে তার ঘরে ঢুকলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। কি দরকার? ছেড়ে দে তাকে তার মতো। সূচিবায়ু নিয়ে থাকা বুঝি খুব ভালো? তার জন্যই আজ মালতীদিও কাজ ছেড়ে চলে গেল। কতদিন চলবে এমন? কি করবি বল? বয়স হয়ে গেছে, বাতিকে সে ভর করেছে তাই। এখন আর মাকে হাজার বললেও কি পাল্টানো যাবে? আমি চুপ করে যাই, কিন্তু রাগ যায় না। মালতীদি কাজ ছেড়ে দেওয়ার কিছুদিন পর বাবা অফিস ফেরত নিয়ে এলেন একটা 17-18 বছরের মেয়েকে। বাবার অফিসের এক কলিগ সন্ধান দিয়েছিল কমলা নামের মেয়েটার। আমরা সবাই খুব খুশি হয়েছি কমলাকে পেয়ে, যদিও কদিন টিকবে জানি না। কমলা খুব মিষ্টি স্বভাবের, কাজেও খুব চটপটে। দুদিনেই সে বাড়ির সবার মন জয় করে নিল। আমার মনটা তবু খচখচ করে। ঠাম্মি যা সব কাণ্ড করে কমলা সহ্য করতে পারলেই হয়। ঠাম্মি যথারীতি কমলার সঙ্গেও অত্যাচার শুরু করল, কিন্তু এতটুকু বিরক্তি নেই মেয়েটার। হাসি মুখে ঠাম্মির অন্যায় আবদার মেনে নেয়। একটুও যেন ক্লান্তি আসে না ওর এত কাজ করতেও। কখনো অভিযোগ করে না, বরং হেসে ফেলে ঠাম্মির বকুনি শুনে। ভাবলাম কমলা মনে হয় টিকেই গেল। ঠাম্মির ঘরের পাশে ঢাকা বারান্দায় এক ক্যাম্প খাটে কমলার ঘুমোনোর ব্যবস্থা করা হয়েছে। রাতে ঠাম্মির কোনো দরকারে ডাকলেই ওকে পাবে। চলছিল ভালোই। ঠাম্মিও বেশ মানিয়ে নিয়েছিল। কিছুদিন থেকে অঝোরে বৃষ্টি চলছিল, বেশ ঠান্ডা আমেজ বাতাসে। এক রবিবারের সকালে ঘুম দিচ্ছিলাম আরামে। হঠাৎ মা ধাক্কা দিয়ে আমায় জাগিয়ে দিল। ধর্মর করে উঠে বসলাম। দেখলাম মা বড় বড় চোখে তাকিয়ে আছে। পার্থ, দেখে যা, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবি না। চাপা উত্তেজনায় মায়ের গলা কাঁপছে। তাড়াতাড়ি উঠে মায়ের সঙ্গে চললাম দেখতে। মায়ের হাবে ভাবে মনে হচ্ছে পৃথিবীর নবম আশ্চর্য দেখে এসেছে। আমাকে নিয়ে ওপরে ঠাম্মির ঘরের সামনে গিয়ে মা ফিস ফিস করে বলল, দেখ কি কাণ্ড। আমি দেখলাম এবং প্রথমেই দৃশ্যটা দেখে আমার মাথা ঘুরে গেল। মনে হলো স্বপ্ন দেখছি। এও কি সম্ভব? দেখলাম কমলা ঠাম্মির বিছানায় শুয়ে আছে, চাদরে ওর গলা পর্যন্ত ঢাকা। ঠাম্মি পাশে বসে কমলার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। দৃশ্যটা হজম করতেই আমার মিনিট খানেক সময় লাগলো। তারপরেই প্রায় চেঁচিয়ে উঠলাম, ঠাম্মি, এ কি করছো তুমি? আমার চিৎকারে ঠাম্মি চমকে মুখ তুলে তাকালো। এত সকালে আমাদের এখানে দেখবে ভাবেনি। কেমন একটা মুখ করে বলল,
রাত্রে বাথরুমে যাব বলে কমলাকে ডাকছিলাম, কিন্তু সাড়া দিচ্ছে না বলে দেখতে গেলাম। ধাক্কা দিয়ে ডাকতে যেতেই চমকে উঠলাম। গা আগুনের মতো গরম। এত জ্বর নিয়ে বাইরে শুয়ে থাকা উচিত নয়, তাই তুলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিলাম। জলপট্টিও করে দিচ্ছিলাম, জ্বরটা নেমে যাবে। তোর কাছে ওষুধ আছে পার্থ? থাকলে দে, খাইয়ে দিই। আমি অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে আছি। ভাবছি, কোন ঠাম্মি আসলো? সূচিবায়ুগ্রস্ত সেই বৃদ্ধা, যে সবাইকে অস্পৃশ্য জ্ঞানে দূরে সরিয়ে রাখে, নাকি পরম মমতাময়ী এক নারী, যে এই মুহূর্তে আমার সামনেই বসে আছে? ধন্দে পড়ে গেলাম। কিন্তু ঠাম্মি, তোমার বিছানা যে অপবিত্র হয়ে গেল, এখন কি এটা গোবর জলে ধুতে হবে? হেসে পড়লাম। ঠাম্মির মুখে এক অদ্ভুত হাসি খেলে গেল। দুষ্টুমি মেশানো সেই হাসিতে কি যে ছিল! হঠাৎ করে মনে হলো, দাদু মারা যাওয়ার পর ঠাম্মি কতটা একলা হয়ে গেছে কখনো বোঝার চেষ্টা করিনি আমরা কেউ। মা সারাদিন ঘরের কাজে ব্যস্ত, বাবা অফিস নিয়ে, আমি পড়াশোনা আর বন্ধু বান্ধব নিয়ে। ঠাম্মি একটা ঘরে একলা পড়ে থাকে ঠাকুরকে নিয়ে। কতটা নিঃসঙ্গতা ঠাম্মির সঙ্গী বুঝতে চেষ্টা করিনি। এটা ঠিক, ঠাম্মির যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে আমার মা বাবার কড়া নজর। কিন্তু সেটাই কি সব? আমাদের চোখে ঠাম্মির শরীর বুড়ো হয়েছে, কিন্তু মনটাও কি তাই? নিশ্চয়ই ঠাম্মির গল্প করতে ইচ্ছে হয়, আনন্দ হুল্লোড় করতেও ইচ্ছে হয়। ঠাম্মির মনেও হয়তো জমে আছে কত না বলা কথা। আমরা কি কখনো সেটা বুঝে দেখার চেষ্টা করেছি? বুড়ো হয়ে গেছেন ভেবে এক কোণে সরিয়ে রেখেছি। মনের অনেক ইচ্ছে চেপে রাখতে রাখতেই হয়তো ঠাম্মি এমন বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এখন থেকে নিজের সময়ের কিছুটা ঠাম্মির জন্য বরাদ্দ রাখব। অনেক গল্প করব, ঠাম্মির মনের কথাগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। মনে মনে হেসে জড়িয়ে ধরলাম ঠাম্মিকে। লোলচর্ম শিরা বের হয়ে থাকা একখানা হাত সস্নেহে আমার মাথা স্পর্শ করল। সেই হাতের ছোঁয়ায় বিদ্যুতের তরঙ্গের মতো আমার শরীরে খেলে যাচ্ছিল ভালোবাসা, স্নেহ, মমতা, আরও কত কি। আমার সূচিবায়ুগ্রস্ত ঠাম্মি হয়তো ভুলেই গেছেন বাসি কাপড়েই তাকে ছুঁয়ে দিয়েছি আমি।